হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা তো আমাদের ফার্স্ট শো করেছিলাম হচ্ছে বিফোর ইলেকশন, অ্যান্ড তারপরে এখানে দেখে আপনাকে খুবই ভালো লাগতেছে। পুরো দেশের একটা বিশাল সমস্যা হচ্ছে ভাইয়া চাঁদাবাজি আর কি। আপনার এলাকাতেও এটা ছিল, এখন কি অবস্থা আসলে? রামিসার বিচার আসলে 1 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, সেটাও এখনো ট্রাই হয়েছে, কার্যকর হয়নি। ঢাকা ৯ এরিয়ায় আপনারা যারা আছেন এরকম যদি অকারেন্স দেখতে পান ভাইয়াকে জানাতে পারেন, যাকে জানাবেন। আমাদের জানানোর কিছু নাই, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি আমি ফরওয়ার্ড করে দিতে পারি ভাইয়ার কাছে। সো এটা একটা পিঙ্ক বাসের এই ইনিশিয়েটিভ আইডিয়াটা কিভাবে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল ওই সময় তো বিদ্যুৎ গ্যাসের এই ঝামেলাটা পোহাতে হয়নি ওদেরকে, তাহলে এখন কেন পোহাতে হচ্ছে আসলে? ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার সালমান মুক্তাদির ভাই একটা স্পিচে এভাবে বলেছিল যে জনগণ যেহেতু জান দিয়ে দিয়েছে জুলাই, তো সরকার যদি এই অটোরিকশার বিরুদ্ধে যে কোনো স্টেপ নেয় জনগণ তাদের সাথে থাকবে, এবং জনগণ খুব করে চাই যে সরকার এটার বিরুদ্ধে স্টেপ নেয়। এই নির্বাচনের আগে আপনাদের কাছে আপনার একটা অনুষ্ঠানে তো গেলাম, ব্যাপারটা হচ্ছে ওইটা খুব জনপ্রিয়তা পেয়েছিল। আপনাদের ওইটার মাধ্যমে আমাকে যারা চিনতো না তারা অনেকে আমাকে চিনেছে। হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা তো আমাদের ফার্স্ট শো করেছিলাম হচ্ছে বিফোর ইলেকশন, অ্যান্ড তারপরে এখানে দেখে আপনাকে খুবই ভালো লাগতেছে, অ্যান্ড কংগ্রাচুলেশন অ্যাজ ওয়েল। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে সব কিছুই আমার বেলায় আসলে রাজনীতি করেছি অনেক দীর্ঘ সময়, কিন্তু বাকি জিনিসগুলি আমার চাওয়ার ক্ষেত্রে, যেমন আমি তো আসলে বলেছি যে আমি সংসদ প্রার্থীও ছিলাম না, পরে দল আমাকে মানুষ আমাকে ভোট দিয়েছে 12 ফেব্রুয়ারি। এরপরে জনপ্রতিনিধি হয়েছি, সরকার আমাকে এরপরে দেশ গঠনের প্রক্রিয়ার সাথে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। শুক্রিয়া, কাজ করার চেষ্টা করছি, বাকিটা দেখা যাক আল্লাহ। ইন্টারেস্টিং একটা ব্যাপার ভাই, ইসলামে একটা মেবি এরকম নিয়ম আছে, আমি পুরোটা জানি না, যে যারা লিডার হতে চায় না তাদেরকে লিডার বানানো হয়। এবং আপনি যদি ধরেন খলিফা নির্বাচনের কথাও বলেন, কেউ নিজে থেকে খলিফা হতে চাইতো না যখন একটার পর একটা খলিফা আসতো। সো ওইরকম আপনি না চাই, আপনি তো চান নাই, আপনি দলের জন্য কাজ করছিলেন, তারপর কি? যেটা হচ্ছে যে আমি জাতীয়তাবাদী দলের কর্মী থেকে বিভিন্ন পদ পদবিতে ছিলাম, সেই কারণে দলের বিভিন্ন পর্যায়ে যেহেতু পদ পদবিতে ছিলাম, নেতৃত্ব দিয়েছি একেবারে রুট লেভেল থেকে ওয়ার্ড থেকে শুরু কেন্দ্রীয় পর্যায়ে মহানগর বিএনপিতে। যেটা হচ্ছে যে দলের সার্ভ করাটাই আমার মূল লক্ষ্য ছিল, এবং দল পরবর্তী পর্যায়ে আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছে। হ্যাঁ, এবং জনগণের ভোটের মাধ্যমে দল আমাকে মূল্যায়ন করেছে নমিনেশন দিয়ে, জনগণ ভোট দিয়ে আমাকে দায়িত্বের জায়গায় নিয়ে এসেছে। জার্নিটা কেমন লাগতেছে আমি যদি আপনাকে একটু রিকল করাই? এই যে ধরেন 2011 সালের যে থ্রেটগুলো সব কিছু, তারপরে যে হোল জার্নি, জেলে যাওয়া, তারপর থেকে এইখানে এখন প্রতিমন্ত্রী হিসেবে কাজ করা। আসলে সব জায়গাটাই হচ্ছে দায়িত্ব। আগে যখন যেই অবস্থানে ছিলাম তখন যত ছোট জায়গায় যখন ছিলাম দায়িত্ব, তো তখন এটার একটা গণ্ডি ছিল। দিন দিন গণ্ডি বড় হচ্ছে, দায়িত্বটাও বেড়ে যাচ্ছে। আর আমি যেহেতু একটা জবাবদিহিতার মধ্যে থাকতে চাই, নির্বাচনকে আমি জনপ্রতিনিধিকে আসলে জবাবদিহিতার মধ্যে রাখতে চাই, কারণ আমি মনে করি যে জনগণ যেহেতু গত 18.5 বছর এদেশে আসলে বলতে গেলে কোনো ভালো কোনো নির্বাচন হয়নি, এবং জনগণ সেই নির্বাচনগুলি তাদের যারা এমপি হতো তাদেরকে তাদের প্রতিনিধি মনে করতো না। 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, জনগণ এমপিদেরকে বা জনপ্রতিনিধিদেরকে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি মনে করে, সেই কারণে তাদের কাছে তারা জবাবদিহিতাও চায়, এবং তারা চায় জনপ্রতিনিধিদের তাদের কাছাকাছি থাকুক, জনপ্রতিনিধিরা কি করছে সেটা যাতে তারা জানতে পারে, বুঝতে পারে, এবং জনপ্রতিনিধিরা যাতে তাদের জবাবদিহিতার মধ্যেও আওতায় থাকে, এবং সেই মানসিকতা যাতে ধারণ করে। এটা হচ্ছে আসলে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হলে যে পরিবেশটা তৈরি হয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন সেই পরিবেশটা তৈরি করে দিয়েছে। এটা রিপিট একটা কোশ্চেন আছে, আমরা একটু পরে আসবো, বাট আমাকে একটু বলেন ভাই, যে 180 দিনের যে জার্নি আপনার মন্ত্রণালয়ে, বা হচ্ছে যে এই 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আছেন, পুরো মন্ত্রণালয়ের এই সময়টুকু কিভাবে দেখছেন? কী কাজ করতে পেরেছেন বা করতে চেয়েছেন, বা এক্সপেকটেশন যেটা ছিল এবং হচ্ছে রিয়েলিটি, এটার ফারাকটা আসলে কতটুকু? জি দেখুন, একটি হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে আপনি যখন যে কাজটা, আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি তখন আমি যে কথাটা বলি সেই কাজটা কিন্তু আমাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলি করতে হয়। এবং আপনি একটি জিনিস, আমাদের সবচেয়ে বড় এই রাষ্ট্রের বা আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি প্রায় 16 ঘন্টা তিনি কাজ করেন,
যে কারণে আমার মনে হয় যে অন্য একটা প্রাইম মিনিস্টার 1 মাসে যা করেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার একদিনের ততটুকু সময় দেন, এবং সেখানে হচ্ছে যে আমাদেরকেও উনি জবাবদিহিতার মধ্যে রাখেন, এবং আমরা প্রতিদিন মন্ত্রণালয়ে কী কাজ করছি এবং মানে উনি মানে আমরা তার একটা ধারণা সবসময় উনি নিতে চান যে 15 দিন পর পর 1 মাস পর পর আমাদেরকে ডাকেন, বা প্রতি সপ্তাহে ক্যাবিনেট মিটিংগুলি ঠিকমতো হচ্ছে, একনেকের মিটিংগুলি ঠিকমতো, পারচেস কমিটির মিটিংগুলি ঠিকমতো হচ্ছে। তার মানে যেহেতু প্রতিটা মিটিংই সময় মতো হচ্ছে এবং প্রতিটা সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি কতটুকু হচ্ছে এই ব্যাপারে যেহেতু গভর্নমেন্ট সর্বোচ্চ পর্যায় থেকে তদারকি করে, সেই ক্ষেত্রে কাজের গতি আছে। কিন্তু যেহেতু আসলে বিগত অনেক বছর আমাদের অর্থনীতি বলেন, আমাদের ভোটাধিকার বলেন, গণতন্ত্র বলেন, জবাবদিহিতা বলেন, সবগুলি প্রতিষ্ঠানেই ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদেরকে দলীয়করণের একটা জায়গায় নিয়ে সরকার দলীয়করণের পর্যায়ে সব জায়গায় দলীয়করণ করেছে। সেই কারণে এই দীর্ঘদিনের এই যানজটগুলি থেকে বেরিয়ে আসা, দলীয়করণে এই কালচার থেকে বেরিয়ে এসে আমাদেরকে কাজ করতে প্রাথমিক অবস্থায় খুব কষ্টসাধ্য হচ্ছে। কিন্তু সরকার যেহেতু এবং আমরা সকলে মিলে চেষ্টা করছি, সেই কারণে আমাদের একটাই যে আমাদের যা কিছু আছে সেইটুকু যাতে আমরা সর্বোচ্চ ব্যবহার করে আমাদের প্রকল্পগুলি বা আমাদের উন্নয়ন কাজটা বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। ভাই আপনি কি মনে করতেছেন যে বিএনপি দলীয়করণ করতেছে না? যে দেখেন, একটা জিনিস হচ্ছে আমাদের সরকার যেটা হচ্ছে যে কিছু কিছু পদ আছে যেখানে আপনি ইচ্ছে করলে আপনার দলের আপনি যা চান, এই সরকার যেখানে যেটা সেটা আপনি আপনার দলের লোককে ইচ্ছা করলে আপনি সেই পদ পদবিতে, এটা আপনি সাংবিধানিকভাবে বা স্ট্রাকচারটা এরকম ইচ্ছা করলে তাকে দায়িত্ব দিতে পারবেন। কারণ জবাবদিহিতা জনগণের কাছে কিন্তু আপনারই। দিন শেষে আমাদের সরকারকে এবং জবাবদিহিতা করতে হয়। সেক্ষেত্রে আমার যদি কোথাও মানে আইনগত প্রক্রিয়ায় সুযোগ থাকে যে আমি এখানে বা সাংবিধানিকভাবে বা আইনগতভাবে যে এখানে আমি আমার একজনকে দিতে পারবো দায়িত্ব, তাহলে তো মানে সুযোগ যদি থাকে, এবং সেটা দেখতে হবে যে সেটা নৈতিকভাবে এবং গঠনতান্ত্রিকভাবে ওই জায়গা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি আপনার ফেসবুক পোস্টগুলো দেখছিলাম, সো ওইখানে বেশ ভালো, আপনি হচ্ছে রেগুলার আপডেট দেন সব কিছু। ওখানে খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট আছে, আপনি কালকে মেবি একটা রাস্তার ছবি আপলোড দিয়েছেন আর কি। সো ওখানে একজন একটা কমেন্ট আসছে যে আপনি আফটার যখন রাস্তাগুলো হয়ে যায় তখন দেখভাল করতে যান কিনা, বা কন্ট্রাক্টর যারা থাকে তাদেরকে আসলে, কারণ ওরা বলতেছে যে এটা কিছুদিন পর উঠে যাইতে পারে এরকম একটা সো যেটা হচ্ছে যে আসলে আমি আগেও যাই, কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি মানে মানুষ ওই আগেও বলেছি যে ওই এলাকার মানে জনগণ যে কষ্ট ভোগ করে আমি একই কষ্ট ভোগ করি, এবং আমি সবচেয়ে ভিতরে এলাকায় থাকি। মানে আমি যে এখানে মাদারটেক থাকি ওই এলাকাটা অনেক ভিতরে, আমাকে দিনে 3-4 বার ওই এলাকায় আসা যাওয়া করতে হয়। সুতরাং আসলে যেটা হচ্ছে যে আমি যাওয়া আসার সময়ই অনেক কিছু দেখি, কারণ আমি তো আর আমার হচ্ছে যে আমি যখন ওই এলাকার মধ্যে প্রবেশ করি তখন আমি 2টা গাড়ির 2টা গ্লাসই আমি নামিয়ে দিই, যাতে জনগণ আমাকে সরাসরি তাদের সাথে আই কন্ট্যাক্ট হয়, তারা আমাকে, আমি গাড়ি যাওয়ার সময় 8-10 বার আমার গাড়ি থামাতে হয়, মানুষ আমার সাথে ডেকে কথা বলে বা ভাই একটু কথা আছে, আমি এই যে সুযোগটা সবসময় রাখি যাতে সেই ক্ষেত্রে। আর আমি যেহেতু এলাকার মধ্যে প্রচুর ঘোরাঘুরি করি, সুতরাং যখনই এবং আমার এই রাস্তাঘাটগুলো সব সিটি কর্পোরেশনের আওতায়, ইতিমধ্যে মানে আমি সর্বোচ্চ ঢাকা 9 সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে গিয়েছি। যখনই যে কোনো রাস্তা, যেমন মানিকনগর রাস্তাটা, এটা টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, অলরেডি কাজ শুরু হয়েছে জনগণের, কিন্তু তারপরে হচ্ছে মানিকনগর ধলপুর ওই রাস্তাটা কাজ চলছে, আর বাসা মাদারটেকের এই রাস্তাটা কাজ চলছে, মুগদা হাসপাতাল, মুগদা বড় মসজিদ, এই রাস্তাটার মানুষের দাবি ছিল। সালাম ভাইকে আমি ওই এলাকায় নিয়ে গেছি 2 বার, হ্যাঁ, আমাদের প্রশাসক যে মসজিদের মধ্যে ওনার সবাই গার্জিয়ানদের সাথে বসে কথা বলছেন। তারপরে বাসা মাদারটেক, এটা অনেকবার অনেকে নিয়ে গিয়েছি। কথা হচ্ছে তারপরে মানিকনগর ওই জায়গায় প্রশাসক সাহেবকে নিয়ে গিয়েছি, উনিও আন্তরিকতা আছে, উনিও চান এই এলাকার এই রাস্তাঘাটগুলি, বাজেটের সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপর আমাদের কথা হচ্ছে যে আমরা যেহেতু অবহেলিত এলাকা, সেই ক্ষেত্রে আমাদেরগুলি যাতে একটু অগ্রাধিকার দেওয়া হয়, এবং যেই কারণে বারবার ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাস্তাঘাটগুলি ঠিক করার চেষ্টা করছে। আসলে এই রাস্তাগুলির সাথে যেহেতু ড্রেনেজ আছে, শুধু কার্পেটিং করা হচ্ছে না, যে কারণে একটু মানে আমরা এসেছি, এর আগে দিকে যাচ্ছি না আমি, যেহেতু আমরা 6 মাসের মধ্যে কিন্তু চেষ্টা করছি যে যতটুকু দ্রুত করা যায়, কারণ এটা
দ্রুত করলেই তো হবে না, সাথে সাথে এটার কোয়ালিটি কোয়ালিটি এবং এর সাথে পাইপ ড্রেন আছে সেগুলিও দেখতে হচ্ছে যাতে এবং আসলে আমি তো মানে প্রতিনিধি হিসাবে চেষ্টা করি যে সার্বক্ষণিক এই কাজগুলির সাথে সম্পৃক্ত থাকার জন্য, যাতে মানুষ এই যন্ত্রণা বা এই দুঃখ কষ্ট থেকে লাঘব। পুরো দেশের একটা বিশাল সমস্যা হচ্ছে ভাইয়া চাঁদাবাজি আর কি। আপনার এলাকাতেও এটা ছিল, এখন কি অবস্থা আসলে চাঁদাবাজির দেখুন, বিরুদ্ধে? মানে ব্যাপারটা হচ্ছে যে মানে দুইটা জিনিসে আমি মানে চাঁদাবাজি এবং মাদক এই দুইটার জিনিসের ব্যাপারে আমি কিন্তু সবসময় আপনার তিন ডিসি সাহেবকে, যে 3 থানার পুলিশ ওসি সাহেব যার দায়িত্বে আছে, তাদেরকে কিন্তু বারবার আমি একটা কথাই বলি যে যে আছে তাকে আপনি গ্রেপ্তার করার ক্ষমতা তো আমার নাই, না। কিন্তু আমার ক্ষমতা হচ্ছে যে আমার দলের কেউ যদি আপনি গ্রেপ্তার করবেন, এরপরে যদি আমার দলের কেউ যদি তার কারো ব্যাপারে তদবির করে তাহলে আমাকে বলবেন, বিচার দিলে তো আমার ঢাকা নয়ের লোকজন আমার কাছে বিচার দিবে যদি কেউ আসে, বা কে ধরবেন, ধরে তাকে আইনগত প্রক্রিয়ার মধ্যে আনবেন। শুধু একবার না, আমি এই যে মুগদা হাসপাতালের সামনে আমাদের দলীয় একজন এর আগে ধরছে, 3 মাস জেলে ছিল, আবার বের হয়ে আমি আবার বের পেয়েছি, আমি কিন্তু ওসি সাহেবকে দেখছি যে উনি বললো যে আমরা তো ধরছিলাম, যতবার চাঁদাবাজি করবে ততবারই ধরবেন, যে যত জায়গায় মাদকের ততবারই ধরেন। আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট চাচ্ছে, সরকার সর্বোচ্চ জায়গা থেকে চাচ্ছে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী বা মাদকের তাদেরকে, তা আপনারা ধরবেন না কেন? আপনারা ঠিক আছে বলতে পারেন আইনের ফাঁক ফোকরতে বেরিয়ে আসে, যতবার আসবে ততবারই গ্রেপ্তার করবেন। আমার সিদ্ধান্ত হচ্ছে যে এই ব্যাপারে আমি কোনো রকম যেই জড়িত থাকবে সে যেই পদেই থাকুক না কেন সেটা বিবেচ্য বিষয় না। হ্যাঁ, দলে যেহেতু যদি আমার দলের লোক যদি থাকে তাকে যদি আমি আগে আইনের আওতায় আনতে পারি তাহলে বাকিদের বিচার করতে পারবো। আমার বিচারটা হচ্ছে এরকম, যে আগে আমার কাছের লোক তার শাস্তির বিধান আগে করতে হবে, এটা এই মানসিকতা নিয়ে চলি। তাহলে কি আমরা ভাইয়া মানে যেহেতু এই ভিডিওটা যাবে, আমি আই হোপ ওই এলাকার মানুষজনও দেখবে, ওই এলাকার মানুষজন যদি কোনো অভিযোগ আমাকে পাঠায় যে ভাইয়া তো বলছিল চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স, বাট এই জায়গায় চাঁদাবাজিগুলো চলতেছে, আমি যে কোনো যখনই আমাকে কেউ মেসেজ দেয় অথবা আমাকে অভিযোগ করে, আমি সাথে সাথেই সেটা যখনই হোক ওসি সাহেবকে বলে এখনই ওই এলাকায় অভিযান চালান, এখনই যারা আছে গ্রেপ্তার করে নিয়ে আসেন। ঢাকা 9 এরিয়ায় আপনারা যারা আছেন এরকম যদি অকারেন্স দেখতে পান কাইন্ডলি আমাদেরকে জানাবেন বা ভাইয়াকে জানাতে পারেন, যাকে জানাবেন। আমাদের জানানোর কিছু নাই, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি আমি ফরওয়ার্ড করে দিতে পারি ভাইয়ার কাছে। সো এটা একটা। আপনাকে থ্যাংক ইউ যে হাদি ভাইয়ের জাস্টিস নিয়ে ভয়েস রেজ করার জন্য পার্লামেন্টে, যেটা আপনি আগেও নির্বাচনের আগে হচ্ছে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। রামিসার বিচার আসলে 1 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, সেটাও এখনও মানে ট্রাই হয়েছে, কার্যকর হয়নি। হাদি ভাইয়ের বিচারটা নিয়ে আসলে মানে এটা আমি কাকে জিজ্ঞাসা করবো আই ডোন্ট নো, মানে সবাই আই নো কাকে জিজ্ঞাসা করা উচিত, বাট আমি আপনার কাছ থেকে কী উত্তর পাবো জানি না, বাট তারপর জানতে চাই আসলে এটা বিচারটা। দেখুন, সরকার তো ইতিমধ্যে যারা মানে গ্রেপ্তার করেছে যে তাদেরকে আনার ব্যবস্থা করতেছে। হ্যাঁ, সরকারের আসলে মানে কোনো কিছুর ব্যাপারে সদিচ্ছার কোনো অভাব নেই। হয়তোবা কোনো জায়গায় অনেক ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়, কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রতিটা জিনিসে সর্বোচ্চ মানে চেষ্টা করতেছে যে তাদেরকে, এবং এইগুলি আইনমেন্ট মানে ওসমান হাদি ওনার যারা হত্যাকারী তাদের বিচার হবে। হ্যাঁ, হয়তো বা একটু সময় জ্ঞাপন হচ্ছে মনে হচ্ছে, কিন্তু তা না, আসলে মানে এই সব এই বিচার হবেই। সেটা বিচারের যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং বিচার করা হবে এই ব্যাপারে। এবং আমাদের মানে আমরা যে যদি এটা না হতো, আমরা যে বক্তব্যে আমি যে বলি সংসদে দাঁড়িয়ে, আমাকে তো আমার দলের এই পর্যন্ত কেউ কোনোদিন বলে নাই যে আমি যে সব জায়গায় বলি যে তুমি কেন এই বিচার দাবি করো বারবার, এখন তো আমাদের দল ক্ষমতা আছে, বা তুমি এটা বললে সরকার বেকায়দায় পড়ে বা সরকারকে প্রশ্নবিদ্ধ করে, এরকম প্রশ্ন কিন্তু আমার দলের কেউ কখনো আমাকে জিজ্ঞেস করেনি। তার মানে সরকার সদিচ্ছা আছে। হয়তো আইনি প্রক্রিয়া কিন্তু মানে যেহেতু আমরা সরকারের যারা সরকারি দলের সংসদ তারাই বলছি, তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে সরকারের সদিচ্ছা আছে। ওটা আছে আমার কাছে, আমি ওটা নিয়ে আসবো আর কি, সমস্যা নেই ভাই। একটা জিনিস আমি জুলাই মাস ধরে দেখতেছিলাম যে আপনি বিভিন্ন জুলাইয়ের শহীদদের পরিবারের কাছে যাচ্ছেন, আহতদের পরিবারের কাছে যাচ্ছেন, তাদের বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার কারণে।
আমাদের সাইড থেকে যেটা মনে হয় যে আপনি যেভাবে জুলাইটাকে ওন করেছেন, আরও অনেক মাননীয় ওন করেছে, বাবর সাহেব আছেন, উনিও অনেকভাবে ওন করেছে, অনেকে ওন করেছে, কিন্তু অনেক বিএনপি লিডারকে বা ক্ষমতাসীন যারা আছে তারাকে জুলাইটাকে ওন করতে দেখা যাচ্ছে না। এটাই আপনার কি মনে হয়? দেখুন, আমি প্রায় বলি বক্তব্যে যে আমাদেরকে ভুলে গেলে হবে না যে 2 বছর আগে আমরা কোথায় ছিলাম। হ্যাঁ, যে আমরা কেউ মানে বাড়ি ফেরারি ছিলাম, আমাদের পরিবারের সাথে আমাদের দেখা হতো না, কোর্টের বারান্দায় যেতে হতো, সারাক্ষণ পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করো, এই মানসিকতার পুলিশ অ্যারেস্ট করতে পারে ওই মানসিকতা নিয়ে চলাফেরা করতে হইতো। হ্যাঁ, আমরা মজলুম ছিলাম। তো এখন আমাদের মানে কাজকর্ম, আমাদের আচার ব্যবহার, কথাবার্তায় যাতে মানুষ ওই জায়গায় আবার আমরাই মানে মজলুম থেকে বেরিয়ে এসে আমরা যাতে নিজেরাই জুলুম না করি কারো উপরে, সেটা মানসিকতা রাখতে হবে। আর এখানে যেটা হচ্ছে যে আমি এটা ধারণ করি, কারণ আমি অতীত স্মরণ করি এবং যে কারণেই এখনও যেমন মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই সার্বক্ষণিক আপনি এই যে আসার পরে দেখেছেন যে আমি যে ত্রিমোহনী ব্রিজ, কায়েতপাড়া ব্রিজ, এইসব এই যে আমাদের স্টাফ কোয়ার্টার রাস্তা, বিভিন্ন কিছু নিয়ে, তারপর রাস্তাঘাট যেখানে যেটা পাচ্ছি সবার সাথে কথা বলতেছি, বাস্তবায়নের চেষ্টা করতেছি। তার মানে আমার কাছে একটা দায় কাজ করে যে জুলাই আমাদেরকে মানে জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাই যারা শহীদ হয়েছে, জুলাই যারা আহত, এদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। কারণ আমরা মনে করি যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সমাপ্তি ঘটেছে জুলাইয়ের মাধ্যমে। সুতরাং জুলাইকে আমাদের ধারণ করতে হবে, আমরা জুলাইকে ধারণ করি এবং জুলাই থেকে আমাদেরকে আগামী বাংলাদেশ একটি মানে গণতান্ত্রিক ভোটাধিকার যে বাংলাদেশ বাস্তবিত হয়েছে সেটা যাতে সমৃদ্ধ হয় এবং সেই বাংলাদেশের ধারা যাতে অব্যাহত থাকে। এবং আমরা যদি আসলে বেসিক্যালি জুলাইকে ভুলে যাই তাহলে এদেশে স্বৈরশাসকরা আবার চলে আসতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে যে এদেশকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র তো চলছেই, অনেকে অনেকভাবে চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি আসলে যেমন আমাদের যারা গুম খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, জুলাই যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, আমি তাদের প্রতি মনের ভিতর থেকে আসলে লোক দেখানো তাগাদা অনুভব করি যে তাদের পাশে থাকা, তাদের জন্য সুযোগ থাকলে কিছু করা। ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, বাট তার আগে আমি আপনাকে এটা একটু দেখাই, হোপ আপনি দেখে হচ্ছে ভালো লাগবে। সেটা হচ্ছে ভাইয়া, আপনি কি এটা দেখছেন? জি। তো মানে ওইটা আসলে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে ওই টাইমে সব কিছু। আমি একটু বলেন না, পিঙ্ক বাসের এই ইনিশিয়েটিভ আইডিয়াটা কীভাবে আসলে আসলে? এটা হচ্ছে প্রথম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একদিন আলাপ করার সময় উনি আইডিয়াটা বলতেছিলেন যে অনেক দেশে পিং বাস আছে, বাংলাদেশে এটা চালু করা যায় কিনা। তা ওইখানে যেটা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের এখানে নারী ড্রাইভার বা নারী কন্ট্রাক্টর বা হেল্প এটা তো আমাদের নেই ওইভাবে। বললো যে নেই মানে কি নেই, থাকবেই না, এটাকে তৈরি করা যায় না? হ্যাঁ, তৈরি করা যায়, সেক্ষেত্রে আসলে একটু সময় দিতে হবে, কারণ তাদেরকে ট্রেন করতে হলে তো আমাদের 3-4 মাস তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তখন আমরা উনি বললেন যে কাজ করো। মানে উনি যেটা হচ্ছে যে কোনো জিনিস উনি বলার মধ্যে থাকেন না, ওটা বাস্তবায়নের দিকে যেতে চান। তখন আমরা বিআরটিসির মাধ্যমে আমরা এছাড়া ব্র্যাকেও সাথে কথা বললাম, অন্যান্য আর কথা বলে আমরা এটা বাস্তবায়নের দিকে গেলাম। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা ড্রাইভিং করছেন তারা কিন্তু মানে শিক্ষাগত যোগ্যতা বলেন, প্লাস হচ্ছে তারা একটা নির্দিষ্ট সুন্দর করে প্রশিক্ষণ নিচ্ছে। এবং একটা নারী ড্রাইভার উনি দোতলা একটা বাস চালাবেন ঢাকার মতো জায়গাটা চিন্তা করা যেত না। আমাদের যেটা হচ্ছে যে এই যে সাহসটা করা, হ্যাঁ, আমরা কিন্তু এটা কোনো এরকম না যে এটাকে এই যে একটা আনুষ্ঠানিকতা করলাম শেষ করে দিলাম, এটা না। আমরা যেহেতু ইভি নিয়ে চিন্তা ভাবনা আছে, ইলেকট্রিক ভেহিকেল, সেই ক্ষেত্রে আমাদের এই পিংয়ে বিআরটিসির মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই আস্তে আস্তে পিং বাসের এই সার্ভিসটা দিতে যাচ্ছে। এবং আমরা চাই অনেক মহিলারা বা মেয়েরা এগিয়ে আসুক, যারা চায় আসলে ড্রাইভিংটাকে একটা চ্যালেঞ্জিং জব হিসাবে নিতে। এখন কিন্তু অনেকেই যেমন স্কুটি চালায়, অনেকে গাড়ি চালায়, সেই ক্ষেত্রে আমাদের বোনরা কিন্তু তারা কিন্তু সাহসী, কিন্তু তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া গেলে
এবং প্রশিক্ষণের পর তারা যদি চাকরি পর একটা নিশ্চয়তা পায়, হ্যাঁ, তাহলে মনে হয় এটা, এবং এটা আমরা আসলে দীর্ঘমেয়াদী করতে চাই। এবং এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় হয়তো বা আমরা একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি দিয়ে শুরু করতে পারি নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যেটাকে আমরা যেটা আমরা বাস্তবায়ন করলাম সেটাকে আমরা দীর্ঘমেয়াদী করতে চাই। আর এটার মধ্যে আমরা ভবিষ্যতে মানে ইলেকট্রিক ভেহিকেলগুলিকে দিয়ে আমরা এটা ভবিষ্যতে এটা বাস্তবায়ন করব। মানে কি নারীদের এই সেক্টরগুলোতে নতুন বাস আসতেছে? হ্যাঁ, ইলেকট্রিক ভেহিকেল পাবে, বিআরটিসির মাধ্যমে আমরা নতুন বাস দিব, হ্যাঁ, যাতে এটা কমফোর্ট জোনে চলে আসে। হ্যাঁ, আমরা এটা শুরু করলাম, শুরু করে মানে এটা তো চ্যালেঞ্জিং একটা ব্যাপার, শুরু করে এটা ধরে রাখা এবং বাস্তবায়ন করা, এটা দীর্ঘমেয়াদী করা, এবং দীর্ঘমেয়াদীর মাধ্যমে আমরা এটার বাসগুলি কোয়ালিটিকে বার করা, এবং যারা বোনরা যারা গাড়ি চালাচ্ছে তাদেরকেও যাতে আরও মানসিকভাবে এবং প্রশিক্ষণ নিয়েই তো তারা নামানো হয়েছে সবাইকে, কিন্তু তারা প্র্যাকটিক্যালি যাতে আরও বেশি মানে অভিজ্ঞতা সম্পন্ন হয় সেই জন্য কাজ করে। নারীদের এই বাসের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, যে ব্যাপারটা আমাদের ঠিক করতে হবে সেটা আসলে আমাদের মানসিকতা। নারীরা যাতে যেন মানে একটা বাস ড্রাইভার হিসেবে নিজেকে আসলে ছোট মনে না করে, কিংবা তারা আসলে আপনাকে একটা ভিডিও দেখাতে পারলে ভালো হতো, যে একটা নিউজ আসছিল যে যারা হচ্ছে পুরুষ ড্রাইভার তাদেরকে জিজ্ঞাসা করছিল যে কেমন চালাচ্ছে, কেমন দেখতেছেন। ওনাদের মতামতগুলো খুবই ভালো ছিল, যে না, প্রথম অবস্থা তো ভালোই চালাচ্ছে, সুন্দরই করতেছে, আগায় যাবে। তো আমার মনে হয় যে পুরুষ নারী যেটাই হোক, একে অপরের আসলে, যেমন কিছুদিন আগে দেখলাম সম্ভবত হাইওয়ে ফ্লাইওভারে উঠতে গিয়ে একজন নারী হচ্ছে যে ড্রাইভার, উনি পুরুষ ড্রাইভারের সহযোগিতা নিয়েছে। ব্যক্তিগত হচ্ছে আমার কাছে কিছু খারাপ লাগে না, বিকজ একজন আরেকজনকে সহযোগিতা করে। ব্যাপারটা হচ্ছে যে এখানে তো আমরা ওনারা তো এই বোনরা তো নতুন আসছে, তাই না, ড্রাইভিং পেশাটায়, কারণ আমরা তাদেরকে আসলে সহযোগিতা সাহসী করে তুলতে হবে। সেটা আমাদের দেশে এটাই একটা বড় সমস্যা। আমরা প্রথমেই নেগেটিভ মানে নিলে তো হবে না, চ্যালেঞ্জিং হিসেবে নিতে হবে, এবং বোনরা কিন্তু তাই নিয়েছে। তারা কিন্তু মানে নারীরা সব পারে, তাহলে নারীরা যদি দেশ চালাইতে পারে তাহলে একটা গাড়ি চালাইতে, একটা বাস চালাইতে পারে না, এবং ওনারা খুব চ্যালেঞ্জিং হিসেবেই নিচ্ছে যে হ্যাঁ তারা পারবে। মানে তারা কোনো নেগেটিভ, তাদের মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই, মানে তাদের কথা হচ্ছে যে আমরা এটা পারবো, আমরা দেখাবো যে আমরা পারছি, আমাদের দ্বারা, নারীদের দ্বারা সবই সম্ভব। এটা এখানে একটা চ্যালেঞ্জিং ভাব তাদের মধ্যেই আছে। আপনি বললেন যে ইবি মানে ইলেকট্রিক ভেহিকেল আসবে আর কি। আমাদের এখন আসলে জ্বালানির যে অবস্থা, এতে আমি যদি একটু আসি যে চার্জার রিক্সার একটা বড়, মানে এটা একটা বড় ঝামেলা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ঢাকা শহরে আর কি। আপনি হয়তো বা জানেন যে কিছুদিন আগে আমাদেরই এক সহপাঠী নূর নামে, ও হচ্ছে আইইউবির সম্ভবত, হ্যাঁ, ও হচ্ছে মারা গেছে চার্জার রিক্সার এই অ্যাক্সিডেন্টে। তারপর থেকে ব্যাপারটা অনেক দিন থেকে সবাই আসলে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত ব্যাপারটার উপর। একটা হচ্ছে যে ভাইয়া, মোটামুটি অনেকগুলো চার্জারের মালিক হচ্ছে মানে ট্রাফিক পুলিশ। এটা ইনকিলাবের একটা রিপোর্ট আছে, আমি সবগুলো রিপোর্ট কমেন্ট সেকশনে দিয়ে দিব। তারপরে হচ্ছে যে ভাইয়া আপনার আমি যদি আরেকটু দেখাই যে প্রায় 48,000 অবৈধ চার্জিং পয়েন্ট আছে পুরো বাংলাদেশেই, এবং হচ্ছে যে অটোরিকশা প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ খাচ্ছে। এটা হচ্ছে আরটিভির নিউজ। সো এই যে অটোরিকশা, যেটাতে আসলে সরকার কিছু পাচ্ছে না এখান থেকে, যেহেতু এটা রেজিস্টার কিছু না, কিন্তু আমাদের যেহেতু আপনাদের যমুনার একটা নিউজ দেখলাম ভাইয়া যে কারখানা বন্ধ হয়ে আছে, কিন্তু আসলে মানে এই যে অটোরিকশাগুলো চলতেছে, কিন্তু বিশাল একটা বিদ্যুৎ চলে যাচ্ছে ওইখানে, এবং এই বিদ্যুৎ আসলে সরকার কিছু পাচ্ছে না। এটা নিয়ে আসলে স্টেপটা কি চার্জার অটোরিকশার? এটা প্রথম হচ্ছে যে গভর্নমেন্ট আসলে চায় না যে এই ধরনের গাড়ি চলুক। আচ্ছা, গভর্নমেন্টের এই ধরনের গাড়ির মানে বাস্তবায়ন হোক এবং এই বৃদ্ধি পাক, বা এটা দীর্ঘমেয়াদী এটা বাংলাদেশের সড়কগুলিতে চলাচল করুক, এটি গভর্নমেন্টের চাচ্ছে না। গভর্নমেন্টের এই সিদ্ধান্ত চায় হচ্ছে যে এগুলি আমরা বিকল্প কোনো পরিবহনে, এবং বিকল্প পরিবহন হচ্ছে সেক্ষেত্রে গভর্নমেন্টের সিদ্ধান্ত হচ্ছে যে গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে, এবং গণপরিবহনের জায়গায় কিন্তু গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকেলের দিকে আসতেছে, যেহেতু আমাদের দিন দিন আমাদের গ্যাস বা তেলের দাম বেড়ে যাচ্ছে, এবং এখানে যেটা হচ্ছে গভর্নমেন্ট চাচ্ছে যে ইভির দিকে, এবং গভর্নমেন্ট কিন্তু সোলারের দিকেও আগাচ্ছে। এই গভর্নমেন্ট দুইটা জিনিসকে সবচেয়ে বেশি জোর দিচ্ছে, একটা হচ্ছে সোলার আর একটা হচ্ছে ইভি, এই দুইটাকে অনেক বেশি জোর দিচ্ছে। আর সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট নিজেও চায় না এই ধরনের পরিবহন অসামঞ্জস্য পরিবহনগুলি মানে কোথাও চলুক,
এরকম না যে এটা একটা নির্দিষ্ট জায়গায় চলবে না, কিন্তু সংখ্যাটা এত বেশি বেড়ে গেছে এবং এর বিস্তৃতি এত বেশি ঘটে গেছে যে এটাকে এটা কিভাবে গভর্নমেন্ট রোধ করতে পারে, গভর্নমেন্ট কিন্তু এই নিয়ে বারবার আলোচনায় বসতেছে। তার মানে গভর্নমেন্টের ইচ্ছা আছে যে এটাকে আস্তে আস্তে এই পরিবহনটাকে বাংলাদেশে যাতে আমরা দীর্ঘমেয়াদী এই পরিবহনটার উপর নির্ভরশীল না হই, অথবা এই পরিবহনটা বা এই যে একটা পরিবহন ব্যবস্থা হিসেবে এটা বাস্তবায়িত হোক বা এস্টাবলিশড হোক, এটা গভর্নমেন্ট চায় না। তারপরেও গভর্নমেন্ট বিকল্প খুঁজছে। হ্যাঁ, এবং বিকল্প খোঁজার পাশাপাশি এটাকে কিভাবে আস্তে আস্তে বলতে এটা দীর্ঘমেয়াদী না, কিভাবে ধাপে ধাপে এটাকে বন্ধ করা যায় সেই ব্যাপারে গভর্নমেন্ট বারবারই আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ক্যাবিনেট মিটিংয়ে এসব নিয়ে আলোচনা চলছে। সিটি কর্পোরেশন গভর্নমেন্ট আসলে কি স্টেপ নিচ্ছে ভাই? কারণ অটোরিকশার এই ব্যাপারটা ধরেন অবৈধ যে চার্জার পয়েন্ট এগুলো ম্যাক্সিমামই কন্ট্রোল করছে ওই এলাকার লিডাররা, নেতারা আর কি, যাতে ওখান থেকে সে একটা পরিমাণে টাকা নিয়ে হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে। সবচেয়ে মানে ভয়ঙ্কর যে ব্যাপারটা ভাইয়া সেটা হচ্ছে যে এদের যে চালকগুলো, অনেক চালক হচ্ছে আপনার 8 বছর বয়স, অনেকে আবার বৃদ্ধ। যেহেতু এখানে কোনো নিয়ম নাই, কোনো একটা সরকারের কোনো একটা মানে মন্ত্রণালয়ের মধ্য দিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স নিতে হচ্ছে না, যে কেউ এখানে ড্রাইভার হয়ে যাচ্ছে, এবং তাদের যেহেতু নিজস্ব রিক্সা না, তারপর সেজন্য তাদের নিজের মায়া দেওয়া নাই রিক্সার উপর, যেভাবে পারছে চালাচ্ছে আর কি। তো এইটা একটা মহামারী একটা ধারণ করেছে ঢাকা শহরে। আপনারা যেটা নিয়ে কাজ করছেন যানজট কমানোর জন্য, অটোরিকশা যানজট বাড়ানোর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এখন, এবং সবগুলো বড় বড় রাস্তায় আসলে। এখন যেটা হচ্ছে যে আমাদের তো যে সরকার চাচ্ছে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য, এবং আমরা যেমন আমাদের ঢাকা নয় ওই এলাকায় কিন্তু এইসব মানে প্রচুর আছে, যে কারণে আমি মানে ডিপিটিসি অথবা আমাদের থানায় আমি মানে আমাদের দলীয় নেতা সবাইকে বলে দিছি যে যেখানে অবৈধ চার্জিং স্টেশন পাবে গ্যারেজগুলিতে, কারণ গ্যারেজগুলিতে অনেক ক্ষেত্রে করে কি একটা মিটারে একটা নেয়, বাকিটা তারা মেন লাইন থেকে বা চুরি করে তারা বিকল্প লাইনে এগুলি চার্জিংয়ের ব্যবস্থা করে, যেটা মানে তার গভর্নমেন্ট লুজার হচ্ছে। তা আমরা বলে দিছি যে এইসব ব্যাপারে যেই গ্রেপ্তার হবে বা জারি জরিমানা করা হবে অথবা এই ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। কারণ হচ্ছে দলীয় নেতাকর্মীদের সবার আগে মনে করতে হবে সে সরকারের একটা অংশ, সে তার দল ক্ষমতায় আছে, সুতরাং দল যাতে দেশ ভালো মতো চালায়, সেখানে যারা দেশের এসব ক্ষতিগ্রস্ত করতেছে তাদের সাথে যদি দলীয় কোনো নেতাকর্মী যারা জড়িত থাকবে, তারা আমি মনে করি যে তারা দলকে বা দেশকে ওন করে না। সুতরাং আমরা কিন্তু অনেক জায়গায় এরকম করতেছে, আমাদের কাছে প্রথম দিকে কেউ আসতো, পরবর্তীতে যখন দেখছে যে আমরা এই ব্যাপারে কোনো রকমে তারা কোনো সহযোগিতাই পাচ্ছে না অথবা আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু মানে অনেক আস্তে আস্তে যারা এইসব জড়িত থাকতে তারা দূরে সরে যাচ্ছে, যে সে তো সরকারি দলের কর্মী হিসেবে বা নেতা হিসেবে তাদেরকে সেভ করতে পারতেছে না। আমরা এটার ব্যাপারে এই ব্যাপারেও আসলে আমি পুলিশকে বলে দিছি বা যাদেরকে বলেন সবাইকে গ্রেপ্তার করে নিয়ে আসে, অথবা জরিমানা সর্বোচ্চ যা করে। এটা বিগ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। অলরেডি ঢাকা শহরে কালকে হচ্ছে একটা প্রোটেস্ট হয়েছে ইয়াতে গুলশানে, আজকে একটা প্রোটেস্ট হয়েছে ধানমন্ডিতে। বেসিক্যালি ঢাকার না, সারা বাংলাদেশে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এটা তো আসলে বন্ধ হওয়া উচিত। আমি এটার বন্ধের মানে পক্ষে, কারণ হচ্ছে বিকল্প সাথে সাথে বিকল্প ব্যবস্থা অথবা বিকল্প পরিবহনও যাতে থাকে সেই ব্যবস্থাটা বাস্তবায়ন করতে আমরা চেষ্টা করছি। ভাই কালকে আমি আপনার সাথে যেহেতু করবো, সেটা আপনার সাথে শো করবে এটা জানে না, বাট যেহেতু আমি জানি, তো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা কি মনে করেন আসলে যে অটো রিক্সা চার্জার সম্পর্কে সরকারের কী ডিসিশনে আসা উচিত। আমার এখানে বেশ কয়েকটা হচ্ছে প্রায় অনেকগুলো বেশ বড় বড় মানুষজন হচ্ছে যে স্টেপ পাঠিয়েছে, আপনি চাইলে আমি সেটা আপনাকে পাঠিয়ে দিতে পারি যে কী কী আসতে পারে। আসলে ওরা প্রথমত বলছে যে এটা পুরোটাকে বন্ধ দেওয়া সম্ভব না, কারণ অনেক পরিমাণ, তার চেয়ে এটা করা যেতে পারেনি কিনে ভাইয়া যে মেন সড়কগুলোকে অ্যাভয়েড করতে দেওয়া। হ্যাঁ, এটা তো আসলে মানে মহাসড়ক বা মেন সড়কগুলিতে বন্ধ করা উচিতই। হ্যাঁ, তারপরে এটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা উচিত। এটা নিয়মের মধ্যে কি এটা তালিকাভুক্ত করা উচিত। এদের লাইসেন্স যদি আমি মনে করি যে লাইসেন্স থাকা উচিত, ড্রাইভিং তাদের একটা মিনিমাম একটা প্রশিক্ষণ থাকা উচিত। হ্যাঁ, এবং যেটা হচ্ছে তারা কোন রাস্তায় কখনোই তাদের মহাসড়কে আসা উচিত না। আর তারপরে হচ্ছে এই যানটাকে যদি রাখতে হয় তাহলে আরও আধুনিক করে রাখা উচিত। আর তবে
আমাদের বিকল্প গণপরিবহনের সংখ্যা বাড়ানো উচিত, যাতে এই নির্ভরশীলতাটাও কমে আসে, এবং যে কারণে কিন্তু আমরা সরকার ইবির দিকে যাচ্ছি। সরি ভাই, আমি আবার একটু কোশ্চেনটা করব, কারণ মানে সরকার যদি খুব তাড়াতাড়ি স্টেপ না নেয়, এটা আসলেই বড় একটা কনসার্ন হয়ে যাবে যে আপনারা আসলে ট্রাফিক পুলিশদেরকে বলে দেওয়া আছে কিনা যেগুলো মেইন সড়কে যাতে উঠতে না দেওয়া হয়। আমরা যেটা হচ্ছে যে বললামই তো ইতিমধ্যে এটা নিয়ে সরকারি পর্যায়ে বিভিন্ন স্বরাষ্ট্র, সিটি কর্পোরেশন, পুলিশ, তারপরে হচ্ছে আমাদের রোডস, সবাইকে নিয়ে বারবার গভর্নমেন্ট বসতেছে। এটার একটা সুনির্দিষ্ট মানে পদক্ষেপ নেওয়ার জন্য, আসলে যে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে এটাকে নিয়ে আসা। সরকার মনে হয় আপনারা জানতেও পারবেন যে কিছু কিছু কাজ আগাচ্ছে, এটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের দিকে যখন যাবে। এলাকা থেকে অভিযোগ আসছে কিনা যে প্রচন্ড পরিমাণে লোডশেডিং চলছে, গ্যাস পাচ্ছে না? দেখুন, বিগত সরকার, আমরা আসলে 6 মাসের সরকার। 6 মাসে ইচ্ছা করলে আমরা ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করব, গ্যাস উৎপাদন করব, এটি সম্ভব না। কিন্তু সরকারের সদিচ্ছা হচ্ছে যে এই জায়গা থেকে, এই ঘাটতিকে পূরণ করা। যে কারণে কিন্তু সরকার, যেমন বললাম ইতিমধ্যে, সোলারের দিকে সরকারি সব প্রতিষ্ঠান সোলারের আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছে এখান থেকে গভর্নমেন্ট। তারপরে আমাদের যত সরকারি সম্পত্তি আছে, অকৃষি জমি যেগুলি আছে, এগুলিকে এর মধ্যে সোলার বেসরকারি পর্যায়ে ইনভেস্টমেন্ট আনা যায়, সেই সরকার কাজ করছে। তারপরে হচ্ছে স্ট্রিট লাইটগুলি, মানে সরকার সোলারকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। আর সাথে সাথে বাপেক্সের মাধ্যমে নতুন নতুন কূপ খনন করছে বা কূপ সন্ধান করছে। এছাড়া যেহেতু কুইক রেন্টের ব্যাপারে অনেক অভিযোগ আছে এবং দীর্ঘদিন এটা দিয়ে অনেক লুটপাট করা হয়েছে, কিন্তু সরকার কিন্তু বিকল্প বিদ্যুৎ কেন্দ্র, মানে বিদ্যুতের কথাও চিন্তা করতেছে। সেই ক্ষেত্রে সোলারকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তার মানে সরকার বিভিন্ন দিকেই এই সমস্যার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে, এবং সেটা একটা দ্রুততম, এটা তো আসলে যে ইচ্ছা করলাম আর করলাম না, এটা করতে হলে আমাদের বাইরে যা কাদের থেকে এই সোলারের জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলি প্রোগ্রাম হয়েছে, সোলারে অনেক জায়গায় পরীক্ষামূলকগুলো বসানো হচ্ছে। আমাদেরকে বারবার থেকে ইতিমধ্যে তালিকা নেওয়া হয়েছে সরকারি বিভিন্ন পদ্ধতি, এবং প্রতিটা সরকারি প্রতিষ্ঠানকে বলা হচ্ছে বেসরকারি পর্যায়ে যাতে এটা জনপ্রিয় করা যায়। মোট কথা হচ্ছে যে সরকার কিন্তু বিকল্প খুঁজতেছে, এবং বিকল্প খুঁজতেছে না, বিকল্প বাস্তবায়ন করারও চেষ্টা করতেছে। যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আসলে ব্যাপার হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে তো আমরা একটু ঘাটতির মধ্যে বা সমস্যার মধ্যে আছি, একেবারে যে সমস্যার মধ্যে তা নাই, কারণ দীর্ঘদিন তো আসলে নতুন কোনো গ্যাস ক্ষেত্র পূরণ করা হয়। আমরা যেমন ইতিমধ্যে দেখেছেন যে বরিশাল ভোলা, এই যে এই রাস্তাটা, ওখানে কিন্তু এটার সাথে কিন্তু ওই গ্যাস লাইনের প্রস্তাবনা আছে, হ্যাঁ, যাতে মানে সরকার নিজস্বভাবে তার সক্ষমতা বাড়াতে চায়, সাথে সাথে ঘাটতি পূরণের জন্য বিকল্প কী পদক্ষেপ নেওয়া যায় সেটা চিন্তাভাবনা এবং কাজ করে যাচ্ছে সরকার। কুইক রেন্টাল নিয়ে তো আসলে সবারই অভিযোগ আছে ভাইয়া, তো এইটার বিকল্প কি সরকার তাহলে ভারত থেকে বাদ দিয়ে অন্য কোনো দেশের সাথে চিন্তা করছে? না, ব্যাপারটা হচ্ছে যে সরকার কুইক, মানে সরকারের কথা হচ্ছে যে এই সরকার যেহেতু জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের কাছে সরকার কিন্তু জবাবদিহিতার পরিমাণটা অনেক বেশি, এবং সরকার মনেও করে যে 5 বছর পর আবার এই জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে। সুতরাং সরকার মানে যে কোনো সমস্যার বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ নিতে চায়, যেটা দীর্ঘমেয়াদী হবে, এবং সেটা মানে শুধু লোক দেখানো না। কারণ হচ্ছে যে আমি এই সরকার কি ভালো করলো না খারাপ করলো, 3 বছর পার হওয়ার পরে স্বাভাবিকভাবে মানুষ তখন এটা বাস্তবায়ন দেখতে চাবে। সরকার বাস্তবায়ন, এই যে বললাম যে অনেকগুলি পদক্ষেপ সরকার বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে, বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। বুঝেছি ভাই, আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আসলে জ্বালানির এই সেক্টরটা ওনারা চেষ্টা করেও পারছে না, ওনাদের ইয়ার বাইরে চলে গেছে সবাই মিলে। 2 বছর সময় লাগবে আসলে এটা সব ঠিকঠাক করতে। ব্যাপারটা হচ্ছে যে আসলে আমি ইচ্ছা করলেই তো আজকে একটা নতুন গ্যাস ক্ষেত্র বা নতুন কিছু একটা করে ফেলবো, সময় তো আসলে দেওয়া উচিত বা দিতে হবে। হ্যাঁ, সাময়িক সমস্যা হচ্ছে ভালো, সেই সমস্যাটা তো সবাই সম্মুখীন, আমরাও, আমাদের বাড়িঘরেও তো একই অবস্থা তৈরি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকার এই মানে এটা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে,
এবং বিকল্প আমি বললাম না সোলারকে কেন সরকার এত বেশি গুরুত্ব দিচ্ছে, সারা বিশ্বই কিন্তু এখন সোলারকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তার মানে কি মানে গভর্নমেন্ট চাচ্ছে সোলার থেকে একটা ভালো সাপোর্ট নিতে। হ্যাঁ, আর এছাড়া মানে এলএনজি টার্মিনালগুলিকে এগুলিকে মানে কিভাবে আরও করা যায়। আগে তো আসলে সবগুলি জিনিসই একটা সিন্ডিকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা সেই সিন্ডিকেট মুক্ত করা, সব জায়গায় কিছু আমলাতান্ত্রিক জটিলতা ছিল, তারপর সিন্ডিকেটগুলি ছিল, সিন্ডিকেট মুক্ত করা, অথবা যারা চাইতো না এগুলি সমস্যার মধ্যে থেকে এই সমস্যা পুঁজি করে ব্যবসা করতে চাইতো, সরকার এগুলি সব চিহ্নিত করে এগুলি থেকে বের হয়ে আসার জন্য বিভিন্ন পদক্ষেপ তো গ্রহণ করতেছে। যেমন বাপেক্সকে দিয়ে আবার নতুনভাবে কাজ শুরু করেছে, সোলারে কাজ শুরু করতেছে। এছাড়া এই সময়টা সাপোর্ট দেওয়ার জন্য অন্য কীভাবে আমরা সাপোর্টগুলি নিতে পারি অন্যান্য দেশ থেকে, সেটার ব্যাপারেও কিন্তু সরকার আলোচনা করছে, তাদের সাথে বসতেছে। সরকার হচ্ছে ভাইয়া আচ্ছা, জনগণের একটা প্রশ্ন ভাইয়া যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল ওই সময় তো বিদ্যুৎ গ্যাসের এই ঝামেলাটা পোহাতে হয়নি ওদেরকে, তাহলে এখন কেন পোহাতে হচ্ছে আসলে? ব্যাপারটা হচ্ছে যে এই মানে এই সরকারকে তো অনেক কিছু দেখতে হচ্ছে, যে এইসব কারা মানে সরকারকে বিভিন্ন মানে দুর্নীতিগুলি কারা করেছে, মানে সেই সময় কারা সিন্ডিকেটের অংশ ছিল। হ্যাঁ, যখনই গভর্নমেন্ট ওই জিনিসগুলিকে চিহ্নিত করতে যাচ্ছে, হ্যাঁ, সেই সিন্ডিকেট অনেকেই তো চাচ্ছে সরকারের বেকায়দে ফেলতে। কিন্তু সরকার কিন্তু এরকম না যে শুধুমাত্র ওইটার মানে একটা উত্তর দিয়েই বা প্রশ্নের উত্তর দিয়েই এটার মধ্যে ক্ষান্ত থাকতে চান। আমি বারবার বলছি যে সরকারি প্রতিটা প্রতিষ্ঠানকে বিকল্প কি আছে সবগুলি প্রক্রিয়া নিয়ে কিন্তু সরকার কাজ করতেছে, কিন্তু একটু সময় দিতে হবে। তা না হলে তো আসলে হঠাৎ করে এটা সরকার দীর্ঘমেয়াদে, কারণ সরকারি এই বিদ্যুৎ নিয়ে গ্যাস সব দিক দিয়ে আপনার মধ্যপ্রাচ্যের এই যে সময়টা, গভর্নমেন্টের তো আসার পর থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও সারা বিশ্বে যেভাবে বিদ্যুৎ বা জ্বালানি তেলের দাম বাড়ছে, সেই তুলনায় কিন্তু সরকার কিন্তু বিভিন্নভাবে ঘাটতি মাধ্যমে সাপোর্ট দিয়েও কিন্তু চাচ্ছে যে জনগণের উপর যাতে ওইভাবে না আসে প্রেশারটা। বুঝছি ভাই, তেলের দাম নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল তখন ওই টাইমে আমি ছোট্ট একটা রিসার্চ করেছিলাম যে আমাদের সাবকন্টিনেন্টে কোন কোন দেশে তেলের দাম আসলে বেড়েছে। পাকিস্তান বাদে সব দেশেরই তেলের দাম মোটামুটি বেড়েছিল, পাকিস্তানেরটা জানি না আকস্মিকভাবে কেন যেন তেলের দাম বাড়েনি, বরং সবাই যেটা বলে নাকি ওখানে সোলারের উপর তার একটা ভালো অবস্থান আছে। আচ্ছা, তো এইটা একটা আপনি বলেন যে সরকার হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করছে, রেলওয়ে এবং বিদ্যুৎ এই দুইটা খাত বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে বা প্রাইভেটাইজেশন করা হইতেছে না, যেটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে সরকার সেবার মানটা বা আমরা চাই হচ্ছে যেমন দেখেন আমরা যানজট মুক্ত করার জন্য যেটা সরকার ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলি নিছে, সেটা হচ্ছে যে ঢাকার ভিতরে যে বাস টার্মিনালগুলি ছিল এগুলিকে সিটি বাস টার্মিনাল করে আন্তঃজেলা বাসগুলিকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া, এবং সেগুলি কিন্তু কাজ চলতেছে। ব্যাপারটা হচ্ছে আমরা সিদ্ধান্ত সেটা কিন্তু আপনি দেখবেন কাজপুর ওইখানে গেলে রোডসের একটা বিশাল জায়গার মধ্যে কাজ চলতেছে, পূর্বাঞ্চলে গেলে কাজ চলতেছে, আমরা কেরানীগঞ্জে জায়গা করতেছি, আপনার গাবতলির দিকে খুলতেছে, আপনার এদিক দিয়ে মহাখালীর দিকে। আমরা কিন্তু মানে গভর্নমেন্ট কিন্তু বিকল্প কাজও শুরু করছে। তারপরে যেমন জিপিএস, প্রতিটা বাসকে জিপিএস বাস্তবায়ন করা, তারপরে ইটিসি বাস্তবায়ন করা, ইলেকট্রিক টোল সিস্টেম যেটা, ওটাকে বাস্তবায়ন করতেছে, ইভি আনা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আপনার যেমন ঢাকার আশেপাশে কানেক্টিভিটি, ট্রেনের কানেক্টিভিটি বাড়ানো, তারপর আন্ডারপাস ওভারপাসের পরিকল্পনা গ্রহণ করছে, তারপরে হচ্ছে যে আপনার লেভেল ক্রসিংগুলি আধুনিকায়ন করা। হ্যাঁ, তারপরে আমরা ইতিমধ্যে ঢাকার আশেপাশে কয়েকটা কানেক্টিভিটি কিন্তু বাড়িয়ে হচ্ছে ট্রেনে। হ্যাঁ, এবং টোটাল হচ্ছে মেট্রোর পাশাপাশি মনোকে বাস্তবায়ন করা। মানে মোট কথা হচ্ছে ঢাকাকে কেন্দ্র করে আমরা মানে সবগুলি রেল, সড়ক এবং সবগুলিকে, এবং আপনি আরেকটা দেখবেন যে আমরা কিন্তু এই স্ক্র্যাপ নীতিমালা করতেছি। সেটা হচ্ছে যে পুরাতন বাসগুলি কিন্তু আমরা ডাম্পিং করব না, এটা নিয়ে আলোচনা চলতেছে। সেটা 20 বছর বা 25 বছর যে বাসগুলি, সেগুলি স্ক্র্যাপ আকারে ভ্যানিশ করে দেওয়া হবে একেবারে, হ্যাঁ, যাতে ডাম্পিংয়ের জায়গা নষ্ট হয়। তাই গভর্নমেন্ট কিন্তু প্রতিটা জায়গায়
আমাদের সেতুগুলিতে যাতে যানজটে তৈরি না হয় সেই জন্য যেটা বললাম ইটিসি করতেছে, প্রতিটা বাসকে যাতে চিহ্নিত করা যায় যে কারণে জিপিএস করতেছে, ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বাড়ানোর জন্য নতুন নতুন ট্রেনে, তারপরে লোকোমোটিভ ক্যারেজ সংগ্রহ করার জন্য আমাদের মিটার গেজের সমস্যা আছে অনেক, এর আগে আনা হয়েছে যেগুলো অকেজ অবস্থা পড়ে আছে। সরকার কিন্তু মানে একদিক দিয়ে রেল, সড়ক, নৌ তিনটাকে সমন্বয় করেই এই সমস্যাগুলিতে বের আসার চেষ্টা করতেছে। বুঝেছি ভাই। আমি একটা রিপোর্ট দেখলাম ভাইয়া, দ্য পোস্ট নামে একটা চ্যানেল করেছে, এবং ইয়াতে দেখলাম যে প্রায় 136 বছর পর রেলের যে আইন ছিল সেটাকে বাদ দিয়ে রেলের সেবা বা রেলটাকে হচ্ছে প্রাইভেটে দিয়ে দেওয়া হচ্ছে। রেলটাকে প্রাইভেটে না, ব্যাপারটা হচ্ছে রেলের যে সেবাটা আছে, ধর কিছু স্টেশন রয়েছে, যে স্টেশনগুলো যখন কমলাপুর বলেন, চিটাং, কক্সবাজার বলেন, এইগুলিকে আমরা প্রাইভেটে দিচ্ছি যাতে প্রাইভেট কোম্পানিগুলি এই যাত্রীদের সেবার মানটা বৃদ্ধি করতে পারে। কি কি সেক্টরে কাজ করবে ভাই ওরা? ওরা হচ্ছে যে রেলের যাত্রী সেবার জন্য কাজ করবে, প্ল্যাটফর্মের যাত্রীদের সুযোগ সুবিধার জন্য কাজ করবে, হ্যাঁ। তারপরে হচ্ছে তারা কেউ যদি সোলারে ইনভেস্ট করতে চায় সোলারে ইনভেস্ট করতে পারবে, কেউ যদি লোকোমোটিভ ক্যারেজ প্রাইভেটলি আনতে চায় সেই জন্য কাজ করতে পারবে। আর টিকিটের দাম কি প্রাইভেট কোম্পানিগুলো ঠিক করবে নাকি সরকার ঠিক করবে? না, টিকিটের দাম সরকার ঠিক করবে। যে টিকিটের দাম কি হবে না হবে নীতি নির্ধারণের বিষয়। তারা আমাদের কাঠামোগত জিনিসগুলি ব্যবহার করবে, কিন্তু ওইগুলি ব্যবহার করে সেবা দিবে, কিন্তু রেলের মানে অন্যান্য অবকাঠামোটা এগুলি সব সরকারের হাতেই থাকবে। একটু স্যাড একটা ব্যাপার ভাইয়া, আমি নিজে যেহেতু এটার ভুক্তভোগী একটু বলি। সেটা হচ্ছে ঈদের সময় উত্তরবঙ্গে বা সবগুলো জায়গাতে অনেক বেশি চাপ থাকে, তো এখানে প্রচণ্ড পরিমাণের কালোবাজারি টিকিটের আসলে আধিপত্য চলে। আমি নিজেই ভুক্তভোগী, আমি নিজেই একটাতে হচ্ছে ব্ল্যাকে টিকিট কেটে হচ্ছে মানে শেষ পর্যন্ত যাওয়া লেগেছে। এটা হচ্ছে কমলাপুর টু হচ্ছে আপনার সান্তাহার এবং হচ্ছে রাজশাহী, এই দুইটা জায়গাতে। এবং আপনি যদি ট্রেন ছাড়া 2 ঘন্টা আগেও ফোন দেন, ও ব্ল্যাকে টিকিট দিয়ে দেবে, সেটার দাম হচ্ছে ডাবল নেই। টিকিটের দাম যদি কখনো ট্রিপলও নেই, যদি একদিন মানে 1-2 ঘন্টা আগে হয়, টিকিটের দাম যদি 1000 হয় ওরা 3000 টাকা রাখে আর কি। এবং সেটা অনেক স্ট্রং। আমাদের যে ভুক্তভোগীরা আছে তারা বলেছে যে টিকিট অনলাইনে ছাড়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে টিকিট সব চলে যায়, বা 1 মিনিটের মধ্যেও চলে যায়, টিকিট পাওয়া যায় না, কিন্তু ব্ল্যাকে টিকিট সবসময় অ্যাভেলেবল থাকে। এটা নিয়ে আসলে সরকারি স্টেপ কী ভাই? এখন যেটা হচ্ছে যে সরকার ইতিমধ্যে যেটা করতেছে যে টিকিটিংয়ের সিস্টেমটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করতেছে। যেটা হচ্ছে যে এখন মানে আমরা যেটা করতেছি যে আইডি কার্ডগুলিকে একেবারে দিয়ে যে টিকিট কাটতেছে, তারপরে আমরা এই যারা সিম অতিরিক্ত টিকিট কাটে সেই সিমগুলি চিহ্নিত করে প্রায় লাখখানিক উপরে সিমকে আমরা ব্লক করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের যেটা হয় যে আমাদের ঈদের সময় মিটার গেজের যে পরিমাণ আমাদের মানে লোকোমোটিভ বা ক্যারেজের প্রয়োজন সেটা নাই, যে কারণে যে প্রেশার থাকে একটা রাস্তায় যদি মানে 5000 থাকে প্রেশার, আমাদের কাছে আসলে দেখা যায় যে 1000-এর বেশি ক্যাপাসিটি নেই, ওই সুযোগটা অনেকের নেই। তবে আমরা যেটা হচ্ছে যে টিকিট দেখা যায় যে যেসব রাস্তাগুলিতে বেশি চাহিদা সেই যে আমরা দিন দিন চাচ্ছি এর পরিমাণটা বাড়াই দিতে যাত্রী সেবার। আমাদের কাছে যখন লোকোমোটিভ ক্যারেজ আসবে আমরা মানে চিন্তাভাবনা আছে যে 1-2 বছরের মধ্যে আসলে তখন যখন ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিতে পারবো, তখন হচ্ছে যে তারা এই কালোবাজারিতে, কারণ টিকিট তখন অ্যাভেলেবেল হয়ে যাবে, যাত্রী সেবাটাও। আর যেমন আমরা ওই দিন আমি কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজারে আমাদের 4 জোড়া ট্রেন চলতো, আমরা আরেক জোড়া সেপ্টেম্বর 1 উইক থেকে দিব। আমরা মূল টার্গেট হচ্ছে যে আমরা লোকোমোটিভ এবং ক্যারেজের সংখ্যা বাড়িয়ে আমরা আমাদের যদি যাত্রী সেবার পরিমাণটা বাড়াতে পারি, সেক্ষেত্রে যারা এই কালোবাজারি, ধর টিকিটটা অ্যাভেলেবেল হয়ে যাবে, যাত্রী ট্রেনের সংখ্যাও বেড়ে যাবে, তখন কিন্তু এটা অতটা মানে যারা এইসব করে তারা কিন্তু সুবিধা করতে পারবে না। কিন্তু সাথে সাথে এটাকে প্রতিরোধ করার জন্য আমরা সিস্টেমকে আরও এটার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, বা আমরা তাদেরকে মানে সিস্টেমকে আরও বেশি কীভাবে ডেভেলপ করা যায়, আবার আরও কীভাবে যারা এই কালোবাজারির সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা যায়, আইনের আওতায় আনা যায় এবং এটা ব্লক করে দেওয়া যায়, সেই নিয়েও আমাদের কাজ করতে আমরা বলা হয়েছে। যে যাতে আমাদের কথা হচ্ছে যে যারা অন্যায় করে তাতে অন্যায় করবেই,
কিন্তু আমরা যে সিস্টেমটা ডেভেলপ এমনভাবে করতে হবে যাতে অন্যায় করার সুযোগটাই না থাকে, বা অবৈধ পন্থায় কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে। সেই জন্য আমরা মানে অলরেডি রেল সর্বোচ্চ পর্যায়ে বলা হচ্ছে যে এটাকে এমনভাবে ডেভেলপ করে সিস্টেম যাতে ইচ্ছে করলেই কেউ এখানে কোনো অবৈধ সুযোগ সুবিধা নিতে না পারে। ভাই আমার এলাকা হচ্ছে নওগাঁ 1। তো নওগাঁ 1-এর একটা বিগত হচ্ছে 3, 4, 5 টার্ম পর্যন্ত যতগুলো এমপি আসছে সবাই একটা স্বপ্ন দেখা আসছে যে ওইখানে একটা রেল স্টেশন হবে। মানে হচ্ছে নওগাঁ সান্তাহার থেকে বদলগাছি হয়ে সাপাহার হয়ে একটা জায়গা আছে, এবং সাপাহার তো সম্পর্কে আপনি জানেন যে বাংলাদেশ পুরো এশিয়ার সবচেয়ে বড় আমের বাজার এখন হচ্ছে সাপাহার থানা। তো এখান থেকে বিভিন্ন জায়গায় যাই। আই ডোন্ট নো কোন দিন এটা হবে। মানে আজকে আপনার সাথে এটা আলোচনা করছি আপনাকে আপডেট দেওয়ার জন্য, সেরকম না। আমার এই ভিডিও দেখার পর আমার এলাকার লোকজন বলছিল যে হাবিব ভাইকে কেন তুমি বলো না, যে এখানে তো 25, 30 বছর 40 বছর ধরে মানুষজন রেল দিতে চাইতেছে, রেল হচ্ছে না আসলে। তো একটু জানতে চাইবো যে রেল আর কোন কোন জায়গায় বাড়ার স্বপ্ন। যেটা হচ্ছে রেলের এখন যেটা হচ্ছে 49টা ডিস্ট্রিক্টের সাথে রেলের যোগাযোগ আছে, আমরা সেটা এই 5 বছর 60-এ নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, যে কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করতেছি। আর রেলের যেমন আমরা ঢাকা নারায়ণগঞ্জ এবং কুমিল্লা একটা কর্ড লাইন তৈরি করা হচ্ছে, সেটা প্রায় 70 থেকে 80 কিলোমিটার মানে দূরত্ব কমে আসবে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় বেঁচে যাবে। রেলে আমরা প্রথমে হচ্ছে টার্গেট হচ্ছে আমরা কানেক্টিভিটি বাড়াইতে চাচ্ছি এবং 49 থেকে 60টা ডিস্ট্রিক্টে। আরেকটা হচ্ছে রেলের গতি বাড়ানোর জন্য ব্রড গেজ বা ডুয়েল গেজের যে ব্যাপারটা আছে সেটাকে বাস্তবায়ন করতে চাই, পঞ্চগড় থেকে কক্সবাজার, ঢাকা, সিলেট, এইভাবে আমরা। আর আমাদের এছাড়া যেসব এলাকা অর্থনৈতিকভাবে রেল গেলে লাভবান হবে, এবং লোকাল যারা এমপিরা তারাও অনেক ক্ষেত্রে আমাদেরকে ডিও দিয়েছেন, সেই ডিওগুলি নিয়ে আমরা যাচাই বাছাই করতেছি। প্রথমে হচ্ছে মূল টার্গেট হচ্ছে জাতীয় স্বার্থ, যে যেই কাজ করলে জাতীয়ভাবে বেশি লোক উপকৃত হবে। পরবর্তীতে হচ্ছে যে ডিস্ট্রিক্ট বিভাগীয় শহর এবং ডিস্ট্রিক্ট যেগুলি জেলা শহর রয়েছে, আর জেলা শহরের সাথে যা অন্যান্য যে কানেক্টিভিটিগুলি আছে যেখানে যেখানে সম্ভব, অথবা সেইখানে আমরা এগুলি নিয়েও আমরা আসলে কাজ করছি। সুতরাং আসলে মানে এই মুহূর্তে আমি বলতে দিতে পারবো না যে এটা করে দিব এটা করে দিব, তবে যারা যেখানে যেটা দাবি জানাচ্ছে, ডিও দিচ্ছে অথবা আমাদেরকে আবদার জানাচ্ছে, আমরা তখন এটা নিয়ে আলোচনায় বসে আমরা এটা যদি মনে করি যে রেল এবং ওই এলাকার জনগণের জন্য ভালো কিছু, তাহলে আমরা এটা করার চেষ্টা করছি। তো আমাদের নওগাঁ 1-এর মাননীয় মুস্তাফিজুর রহমান এমপি, আপনি একটু আমাদের আবদারটা জানায়েন যাতে আমাদের হচ্ছে 30-35 বছর ধরে যে আকাঙ্ক্ষায় আছে যে আমাদের একটা রেলওয়ে হবে সেটা যাতে হয়। ভাইয়া একটু একটা কথা বলবো যে কিছুদিন আগে খুব সুন্দর একটা স্টেটমেন্ট এসেছে যে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি হচ্ছে ইন্ডিয়া সফর করবে না যতক্ষণ না শেখ হাসিনাকে ব্যাক দেওয়া হচ্ছে কিংবা হচ্ছে হাদির হত্যাকারীদেরকে ব্যাক দেওয়া হচ্ছে। ইন্ডিয়া নিয়ে বা আসলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক নিয়ে আমাদের সরকারের সিদ্ধান্তটা কি আসলে? এখন সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার, সুতরাং জনগণের কাছে আমি বারবারই বলি যে এই সরকার জবাব দিতে রয়েছে। আগের সরকার যেহেতু ভোটে নির্বাচিত হতো না, পাতানো নির্বাচন ছিল, সেই ক্ষেত্রে সরকার যা ইচ্ছা তাই করার মানসিকতা ছিল। সরকার জনগণকে মনেই করতো না যে রাষ্ট্রের মালিক তারা, বা তাদের ভোটাধিকার আছে, সেই ভোটাধিকার তারা নির্বাচিত হতে হবে এরকম মানসিকতা ছিল না। আমাদের তো সেই মানসিকতা রয়েছে। সুতরাং জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে যে কাজ করা প্রয়োজন, যে সিদ্ধান্ত নিলে দেশের গণতন্ত্র বলেন, মানুষের ভোটাধিকার বলেন, মানুষের মর্যাদা বলেন, আত্মনির্ভরশীল জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্বের জায়গা আমরা দাঁড়াতে পারবো, সেই কাজগুলি বলেন। সেখানে আসলে আমরা কারোর সাথে শত্রুতা তৈরি করছি না, আর আমাদের কারোর শত্রুতা নাই, কিন্তু কেউ যদি তাদের সিদ্ধান্তের কারণে যদি আমাদের মান মর্যাদা অথবা আমাদের দেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে কাজ করে, আমাদের সরকার তো জনগণের সরকার, আমাদের তো জনগণের সেন্টিমেন্টকে ধারণ করতে হয় এবং দেশের স্বার্থকেই সবার আগে, এবং মানুষের যে এত মানুষ রক্ত দিয়ে, জুলাই আগস্টের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রায় 30,000 লোক পঙ্গুত্ববরণ করে যে ফ্যাসিস্টকে তারা তাড়ালো, সেই ফ্যাসিস্টকে যদি কেউ লালন পালন করে আশ্রয়পত্র দেয়, সেটা সে দেশের মানুষ, সেই সিদ্ধান্ত তো আসলে দেশের মানুষের বিরুদ্ধেই যায়। তো এই সরকার তো আসলে দেশের মানুষের বিরুদ্ধে যে সিদ্ধান্ত যায় সেই সিদ্ধান্তের সাথে একমত হতে পারে না। সুতরাং সরকার তার নৈতিক জায়গায় ঠিক রেখে দেশকে পরিচালনা করতে চাচ্ছে।
একটা কথা মানে আপনি অলরেডি জানেন যে ডিসেম্বরে তারা মানে শেখ হাসিনা সহ তারা আওয়ামী লীগ ফেরত আসার কথা বলছে, আপনার কি মনে হয়? যে দেখেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরাও তো প্রায় 17 বছর বলতে গেলে বাইরেই ছিলাম। তা আমরা তো প্রায় এক একজন শত শত মামলা খেয়েছি, ডিবি রিমান্ডে প্রায় 85-86 দিন ছিলাম, 7-8 বার কারা গেছে, প্রায় 13 বছর সাজা হয়েছিল, এর হত্যা করার চেষ্টা করে। তারপরেও কিন্তু আমরা দেশ ছেড়েও পালাই নেই, আর এলাকা বাড়িঘর ছেড়েও যাইনি, এলাকার মধ্যে ছিলাম। বারবার হয়তো ফেরারি ছিলাম, বাড়িঘরে যেতে পারতাম না, কিন্তু আমরা কিন্তু মানে ধারণকারী। এই এমন বিশ্বের ইতিহাসে একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, যার প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রিসভা সদস্যরা, এমপিরা, তার ওয়ার্ড পর্যায়ে কমিশনাররা, কাউন্সিলররা, তারপরে সবাই দেশ ছেড়ে ভেগে যায়। এটা আসলে তারা যে সরকারের মানসিকতা এত দুর্বল, যারা এতদিন ক্ষমতা থাকার পরেই এই সাহসটুকু যাদের নেই, তাদের এইসব মানে ডিসেম্বর এগুলি আসলে কিছু আমরা মানুষও বিশ্বাস করে না, আর আমরাও, কারণ আমরা তো আসলে জনগণের ভোটে নির্বাচিত, আমাদের শক্তির জায়গাটা, শেকড়টা অনেক গভীর। পার্লামেন্ট কেমন উপভোগ করছেন? আসলে পার্লামেন্টে উপভোগ করার জায়গা না, দায়িত্বের জায়গা। আমরা ওটাই আর কি। মানে যেটা হচ্ছে যে পার্লামেন্টে আসলে আমরা সব জায়গায় সময়টুকু কাজে লাগানোর চেষ্টাই করতেছি আর কি। না, অনেকদিন পর পার্লামেন্টে আসলে বিরোধী দল আছে, আপনারা আছেন, আলোচনা হয়, মানুষজন মুখিয়ে থাকে আলোচনা শোনার যেটা হচ্ছে জন্য। যে পার্লামেন্টে তো একটা কালচার আছে যে বিরোধী দল যে কোনো বিষয়ের উপরেই তাদের প্রস্তাবনাও দিতে পারে, সমালোচনাও করতে পারে, এবং সেখানে কোনো বাধা নাই। বিরোধী দল তার প্রাপ্য সময়টুকু পাচ্ছে, তার সমালোচনাও করতেছে, হ্যাঁ, তার প্রস্তাবনাও রাখতেছে। সুতরাং আমার মনে হয় যে মানুষ এখন পার্লামেন্ট চলাকালীন সময়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় মানে পার্লামেন্টকেই দেখে, অনেকে যে মানুষের প্রতি পার্লামেন্ট দেখার যে একটা আগ্রহ, পার্লামেন্টে কী হচ্ছে এটা যে জানার একটা আগ্রহ, এটা তো আমরা তৈরি করে দিতে পেরেছি। এবং এখানে পরস্পর পরস্পরের সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া, বা এই যে কালচার তৈরি হচ্ছে দেশে, এটা তো এই পার্লামেন্ট এই জায়গা দিয়ে সফল হয়েছে। সুতরাং আমরাও যারা সংসদ সদস্য রয়েছি, আমরাও কিন্তু পার্লামেন্টে যে বসে থাকি, হ্যাঁ, যা ওই সময়টাকেও কিন্তু আমরাও শেখার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি, অথবা যারা বিরোধী দল আছে তারা কি কোন কোন জায়গায় আমাদের ভুল বা বিরোধিতা আছে, বা তাদের কোনো, সেগুলো আমরা জানার চেষ্টা করি পার্লামেন্টে বসে। তার মানে পার্লামেন্টের মধ্যে যে এমপি যারা আছে তাদেরও যেমনিভাবে সরকার বিরোধী দলের আগ্রহ, জনগণের আগ্রহ রয়েছে, সরকার এই জায়গাটা অন্তত তৈরি করে দিতে পেরেছে। বিরোধী দল হিসেবে জামাতকে কেমন দেখছেন, বা জামাতের যে জোট? ব্যাপারটা হচ্ছে কি, আসলে বিরোধী দল যদি মানে একটা সুন্দর তার অবস্থান থেকে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, সব জায়গায় যদি একটা সমালোচনা, বিএনপি তো সমালোচনা নিতে প্রস্তুত, হ্যাঁ, তবে যেটি হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, যে দেশের প্রশ্নে, ফ্যাসিস্টের প্রশ্নে, হ্যাঁ, এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রশ্নে, সেখানে যদি আমরা একমত যাতে থাকি। কারণ হচ্ছে আপনি নিজেকে ক্ষমতায় আসতে হবে, সেই ক্ষেত্রে যদি আমি সব কিছু ভুলে যাই, একটা আমরাই যদি মানে জুলাই আগস্টকে আমাদের সবাই মিলে ধারণ করতে হবে, এবং আমাদের যে সহযোদ্ধারা যারা মারা গেছে, যাদের রক্তের আমরা এখানে আসছি, আমরা যদি এমন কোনো ভুল করি যাতে করে অন্যরা, ফ্যাসিস্টরা কোনো সুযোগ না পায়, তাই সুতরাং আমাদের এই অবশ্যই সরকার ভুলগুলি করলে সেগুলি সমালোচনা, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, এটা বিরোধী দলের তেমন দায়িত্ব। তবে বিরোধিতা করতে করতে যাতে ফ্যাসিস্টদেরকে আবার আমরা মাথা তাড়াতে সুযোগ না দিই, সেদিকেও সজাগ থাকতে হবে। সেটাই আর কি ভাই, যে বরাবরই দেখেছি বা কিছু সময় এটাও খেয়াল করেছি যে হ্যাঁ, ফ্যাসিস্টের প্রশ্নে আপনারা এক, আবার মাঝে মধ্যে মনে হয় যে আপনারা মানে বিরোধী দল কিংবা আপনারাও সুযোগ করে দিচ্ছেন কিনা ফ্যাসিস্টকে আসার জন্য। না, আমার মনে হয় যে এই জায়গায় এখন পর্যন্ত সবাই একমত আছে যে আলোচনা সমালোচনা জায়গা ঠিক থাকলেও, কিন্তু ফ্যাসিস্টের প্রশ্নে সবাই তো সাফারার, তাই না? দেশ যেমন দেশের মানুষ তার ভোটাধিকার হারিয়েছিল, গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল, হ্যাঁ, একটা ভয় ভীতির মধ্যে দেশের মানুষকে থাকতে হইতো। দেশের মানুষও যেমন এই ব্যাপারে আমার মনে হয় ঐক্যবদ্ধ, তেমনিভাবে আমরা যারা সরকারি দল, বিরোধী দল আছি, আমরা সবাই তো দলগতভাবে, ব্যক্তিগতভাবেও আমরা আপনাদেরকে অনেক কিছু মানে কষ্ট ভোগ করতে হয়েছে। সুতরাং সেই সব জায়গায়
দেশের মানুষ এবং সরকারি দলের সাথে এক জায়গায় ঐক্যমত, দেশের স্বার্থে, এটা মানুষের ভোট, গণতন্ত্রের স্বার্থে। ভাই আপনাকে যদি আসলে এই যে 6 মাসের বিএনপি কিংবা আরেকটু বেশি সময় এই বিএনপি গভর্নমেন্টকে যদি সমালোচনা করতে বলে, আপনি কি কোন কোন জায়গায় সমালোচনা করবেন? সমালোচনা করার ব্যাপার যে আমার যেটা হচ্ছে যে আমাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে যে স্পিডটা আমরা চাই। আমরা কেন আমরা মানে আগে যে দেখলে এমপি যারা বা মন্ত্রী যারা থাকতো তারা ওইভাবে সংসদে যেত না, অথবা হঠাৎ এসে শুধু স্বাক্ষর করে চলে যেত। আমাদের কিন্তু অফিসের করতে হয়, অন্যরা করে 8 ঘন্টা, আমরা করি 12 ঘন্টা। তার মানে কি, আমরা যে সরকারের দীর্ঘদিন সরকারের মধ্যে যে জট লেগে আছে সেগুলিকে অপসারণ করে সরকারের গতিকে বাড়ানোর যে ব্যাপারটা, হ্যাঁ, আমরা যদি মনে হয় যে গতিটা যেভাবে প্রাইম মিনিস্টার চাচ্ছেন গতি বাড়াতে, আমরা সবাই মিলে যদি, শুধু রাজনৈতিক দল না, প্রশাসনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই যদি এটাকে ধারণ করতে পারি যে আমাদের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গতি বাড়াতে হবে, আমার মনে হয় যে এই জায়গাটাকে আরও বেশি কাজ করা প্রয়োজন, যে সরকারি সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য আমাদের যে সরকারি কর্মকর্তা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে এই গতিটা বাড়ানোর জন্য কাজ করা। ভাইয়া শেষ পর্যায়ে আছি, যেটা বলছিলাম যে আপনি যখন হচ্ছে ওমরা করতে যান তখন আমি আসলে জেদ্দা এয়ারপোর্টে ছিলাম, সব দেখা হয়নি। আমি শুনেছি এটা আপনার জীবনের প্রথম কাবা দেখা। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? যেটা হচ্ছে যে অবশ্যই একজন মুসলিম হিসেবে এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আসলে আমি তো 2012-র পরে বাইরে যেতে পারিনি, আমাকে এয়ারপোর্টে ব্লক করা ছিল, আর যে কারণে আমার যাওয়া হয়নি। আমার বাবা মা ভাই বোনরা একসময় সৌদি আরবেই থাকতেন। হ্যাঁ, আমার বাবা পাকিস্তান সময় থেকে শুরু করে বাংলাদেশ সময় পরিবার নিয়েই একসময় সৌদি আরবে বসবাস করতেন। তাই যেটা হচ্ছে যে আমার মার খুব তাগাদা ছিল যে আমি যাতে যাই, কিন্তু আসলে কখনোই আমার ওই যে সুযোগ তৈরি হয়নি। আর আমার কাছে যে আসলে শেষে তো আপনাদের মরতেই হবে, আর আমরা তো মানে আমি আমার কর্মের দ্বারা, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা যদি ভালো কিছু করতে পারি, যেমনিভাবে জনগণের ভালোবাসা পাবো, তেমনিভাবে আল্লাহর সন্তুষ্টিও তো পাবো। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে যাই কিছু করি না করি, ওই আমরা একজন মুসলিম হিসেবে আমার যে দায়িত্বটুকু সেটা পালন করা উচিত। এটা যদি আবার জিজ্ঞাসা করি যে এক্সপিরিয়েন্সটা কেমন দেখার পর প্রথম? আসলে সেখানে আসলে অনেক কিছুই চোখের পানি চলে আসে, তারপর বা অনেক কিছুই মানে মানে অনেক কথাই বলতে মানে অনেক কিছুই আবদার চলে আসে, অনেক কিছু মানে নিজের ভিতর থেকেই না বলা কথা অনেকে বেরিয়ে আসে, আর চোখেও পানি চলে আসে যতবার দেখি। ভালো লাগাটাও মানে যতই দেখি তখন ভালো লাগাটা মনে হয় যে আরও বেশি সময়। যেমন ওইখানে গিয়েছে আমি পলিটিক্যাল অনেক লোকজনই অনেক সাথে যোগাযোগ করতে চেয়েছে, আমি বলছি না, এই একটা জায়গায় আমি পলিটিক্যাল লোকজনকে সময় দিতে চাচ্ছি না, কারণ দেশে আসার সময় দিব, অথবা কারণ এই সময়টুকু আমি একটু ওইখানে সময়টা কাটাতে চাচ্ছি। আমি মনে কারোর সাথে দেখা করিনি, সবার কাছে ক্ষমা চেয়েছে যে ভাই আমি এখানে একটু একা একাই থাকতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি লাঞ্চ টাঞ্চ কিছুই হয় নাই আপনার, এসে দেখলাম অনেক বেশি ব্যস্ত ছিলেন। আমার এই মানে লাস্ট টাইম যখন আপনার সাথে কথা বলি আমাদের শোতে, তখনও একটা বলেছিলাম যে আমরা চাই যে আপনি আমার শোতে বা আমাদের এখানে যা কথা বলছেন সেটা যাতে প্রতিফলিত হয় কাজে। আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে। আজকে দুইটা বড় বড় কনসার্ন, একটা কনসার্নই সবচেয়ে বড়, সেটা হচ্ছে দুইটা আসলে, রেল সেক্টরের এই দুর্নীতি ব্ল্যাক টিকিটটা, আর হচ্ছে চার্জার ভ্যানের এই আধিপত্যটাকে একটু কমায় দেওয়া। কারণ চার্জার ভ্যানের আধিপত্যটা এমনভাবে বেড়ে গেছে, সবাই মানে দলমত নির্বিশেষে সবাই আসলে নাভিশ্বাসে উঠে গেছে এই ব্যাপারটা। হ্যাঁ, আসলে তো মানে একটা রাষ্ট্র এভাবে নিয়মের বাইরে কেউ গাড়ি চালাবে, নিয়মের মাধ্যমে একটা ড্রাইভার তার গাড়ি চালাবে অথবা নিয়মের বাইরে থাকবে, এটা তো হইতে পারে না। আর মানে এটা সব তার তো রাষ্ট্র আর রাষ্ট্রের জায়গা থাকে না, তাই না? সেটাই। সেই ক্ষেত্রে আমরা এটা গুরুত্ব সহকারে সরকার দেখছেন। সেটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, আপনারা ঠিকঠাক আপনাদের প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা।
এই নির্বাচনের আগে আপনাদের কাছে একটা অনুষ্ঠানে তো গেলাম, ব্যাপারটা হচ্ছে ওইটা খুব জনপ্রিয়তা পেয়েছিল। আপনাদের ওইটার মাধ্যমে আমাকে যারা চিনতো না তারা অনেকে আমাকে চিনেছে। আর আসলে আমি মনে করি আসলে যত বেশি মানুষের সাথে অথবা যারা দেশকে নিয়ে ভাবে, দেশের মানুষের কথা যারা বলতে চায়, জানতে চায়, তাদের কাছে আমরা যত বেশি যাব, থাকবো, শুনবো, তত আমাদেরও যেমন অনেক কিছু নতুনভাবে জানতে পারবো। আমাদের যে জায়গায় গ্যাপ আছে, গাফিলতি আছে, সেগুলিও অনেক ক্ষেত্রে পূরণ করা সম্ভব হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার কারণেই আসলে আমি মনে হয়েছে যে আমার অনেক ক্ষেত্রে অনেক পরিচিতি তৈরি হচ্ছে, অথবা আপনার ক্ষেত্রেও আমার নিজের ভিতর একটা মানে দায়িত্ববোধের জায়গাগুলিও তৈরি হয় যে হয়তো আপনি আজকে যেমন নির্বাচন আগে হয়েছে 6 মাস পরে এসেছেন, আবার 6 মাস পরে আপনি আবার যে জানতে পারেন যে ভাই আপনি যেই কথাগুলি বলেছিলেন কোনগুলি বাস্তবায়িত হলো। এই যে মানে আপনাদের জিজ্ঞাসা করা বা আপনাদের জানার আগ্রহ, সেটা তো আমার কাছে ভিতরে একটা দায়িত্ববোধ তৈরি করে। আমরাও খুশি হই ভাইয়া যে যখন দেখি যে আমার এখানে বলে যাওয়া কথাগুলো ভাইয়ারা কাজ করছে, পূরণ করছে। অনেকে আমাকে টেক্সট পাঠায় যে ভাইয়ারা কাজ করতেছে, চলতেছে। যেমন আমি আজকে চাঁদাবাজির কথাটা তুললাম, আমি স্পেশালি এটা বলবো যে এই ভিডিও আপলোড হওয়ার পর যারা যারা সমস্যা ফিল করবে তারা যদি আমাকে পাঠায়, আমি আপনার কাছে পাঠাই দেবো। সো এই আপনিও মানে আমাদের দেশে তো আসলে পলিটিক্যাল লিডারদেরকে দেবতা বানিয়ে রাখা হয়েছিল অনেকটা বড় সময় ধরে, তো তাদের ধারে পাশে যাওয়া যেত না। আমি যখন এলাকায় যাই 2টা গাড়ি গ্লাস খুলে দিই যাতে মানুষ সারাক্ষণ দেখতে পায় যে আমি যাচ্ছি, আসতেছি। কারো যদি কোনো কথা থাকে তাতে যাতে সে ইচ্ছা করলে আমার গেলে দেখবেন গাড়ি থামায় করে, মানে আমি মানে নিজেকে তাদের লোক হিসেবে মনে করে, তারাও আমার এলাকার লোকজন তাদের লোক হিসেবে মনে করে, যে কারণে আমার গাড়ি থামাতে কেউ শঙ্কাবোধ করে না যে ভাই কথা আছে, মানে এরকম আছে না, তারা এটার কোনো দূরত্ব, আমার সাথে তাদের কোনো দূরত্ব আছে এটা মনে করে না। হ্যাঁ, আমি চাই আসলে এই জায়গাটা থাকতে, যে মানুষের খুব কাছাকাছি থাকতে। হ্যাঁ, আমার সক্ষমতা সীমাবদ্ধতা আছে, কিন্তু যা আছে তা দিয়ে তো আমি চেষ্টা করতেছি, বা চেষ্টা শুধু করতেছি না, সমাধানের চেষ্টা। মানুষ তো এটা দেখবে যে আমি আসলে আমার যতটুকু ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সেটাকে আমি চেষ্টা করতেছি কিনা। যদি আমি চেষ্টা করি যাই না, আর যদি চেষ্টাই না করলাম তাহলে আমি সমস্যার সমাধান করবো কেমনে? হ্যাঁ, আর জবাবদিহিতার মধ্যে আসি থাক, কারণ জবাবদিহিতার মধ্যে না থাকলে ভুলগুলি বোঝা যায় না, আমি কি ভুল করতেছি। কারণ বাংলাদেশের সরকারি দলের একটা কালচার তৈরি ছিল সবাই পজিটিভ বলে, আর আমি প্রথমে যে জিজ্ঞেস করি যে ভাই আমার সম্বন্ধে নেগেটিভ কি আছে। সেটাই শেষ করবো এইটা দিয়ে ভাই। আপনি শোয়ের আগে যেটা বলতেছিলাম যে কালকে যে গুলশান এভিনিউতে একটা প্রোটেস্ট হয়েছিল, সেখানে আপনি হয়তো বা চিনেন, কন্টেন্ট ক্রিয়েটার আমাদের হচ্ছে সালমান মুক্তাদির ভাই আর কি, উনি একটা স্পিচে এভাবে বলেছিল যে সরকার মানে জনগণ যেহেতু জান দিয়ে দিয়েছে জুলাই, তো সরকার যদি এই অটোরিকশার বিরুদ্ধে যে কোনো স্টেপ নেয় জনগণ তাদের সাথে থাকবে, এবং জনগণ খুব করে চায় যে সরকার এটার বিরুদ্ধে স্টেপ নেয়। এবং সবসময় জনগণ মানে এখন একটা ব্যাপার চলে আসে যে যখন মানুষজন বলে, ধরেন একবার অটোরিকশা, একটা ছোট্ট একটা বলবে, অটোরিকশাতে সম্ভবত ইন্টারিমের সময় অথবা ইন্টারিমের সময় যে অনেকগুলো অটোরিকশাকে অবৈধ জায়গা আছে, ওগুলো ভেঙে ফেলে সাইডে করা হচ্ছিল। আমাদের কিছু জার্নালিস্ট ওই অটোরিকশার ওই মানে ব্যাপারটাকে না নিয়ে ওনারা নিয়েছে যে অটোরিকশা ভাঙার কারণে গরিবরা মারা যাচ্ছে, অনেকভাবে কান্নাকাটি করছে। এখন আপনি তো গরিব, কিন্তু তাই বলে তো আপনি অবৈধ কাজ করতে পারবেন না। তো এখন আমাদের দেশে বলা হয় যে গরিব এতগুলো অটোরিকশা যদি বাদ দিয়ে দেয় তাহলে তো গরিবরা কী করবে, না খেয়ে মারবে, না খেয়ে মারা যাবে, এর জন্য তো কখনো আপনি অবৈধ কাজ করতে পারবেন না। কিন্তু সরকার তো মানে না, ব্যাপার হচ্ছে যে আপনি যদি মনে করেন যে অটোরিকশা আপনি রাখবেনও, সেটাও তো একটা নিয়মের মধ্যে রাখতে হবে। এক্স্যাক্টলি, সেটাও তো ব্যাপারে হইতে পারবে না। অটোরিকশাতেও আপনার মানে দ্রুত গতি যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলতে পারে না, সেটাই চলতেছে ওরা। সে সবকিছুই একটা নিয়মের মধ্যে থাকতে হবে। বেপরোয়া হয়ে আসলে আপনি একজন মন্ত্রী, এমপি বা প্রশাসনের কর্মকর্তা, সবাই কেউ তো নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই, বেপরোয়া হওয়ার সুযোগ নেই। সুতরাং সবার জন্যই আমরা বিকল্প চিন্তা ভাবনা চলতেছে, কিন্তু নিয়মের মধ্যে সবাইকে আসা উচিত, থাকা উচিত।